গাউসের উপপাদ্য সংক্রান্ত আমাদের নবম ভিডিওটিতে আমরা তিনটি প্রশ্ন নিয়ে মূলত আলোচনা করব। প্রথমটা হচ্ছে গাউসের উপপাদ্য এবং কুলম্বের সূত্রের সমতুল্য, সেটা আমাকে প্রমাণ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গাউসের উপপাদ্য এবং কুলম্বের সূত্রের মধ্যে কোনটি উৎকৃষ্ট এবং কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে তড়িৎ ফ্লাক্স এর একক ও মাত্রা আমরা নির্ণয় করব। আমরা এক এক করে শুরু করি। আমরা আমাদের গাউসের উপপাদ্যের যে তৃতীয় ভিডিও, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে কি করে আমরা কোনো বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে নির্ণয় করেছিলাম, সেই ভিডিওতে যে রাশি আমরা পেয়েছিলাম সেটা আমরা আবার একটু এখানে লিখছি। ধরে নাও কোনো একটা বিন্দুতে কিউ পরিমাণ আধান রয়েছে এবং সেই বিন্দু হতে আর দূরত্বের কোনো একটা বিন্দু হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে সেখানটায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে রাশিমালা নির্ণয় করেছিলাম সেটা হচ্ছে E = 1/4πε q r²। যেখানে আমরা পেয়েছিলাম এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ক্ষেত্রটা। এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা কি বুঝি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা বুঝি একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বল। ধরে নাও এখানটায় আমি কিউ আধান রেখেছি এবং সেই কিউ আধানটার উপরে এই ক্যাপিটাল কিউ আধানটা যে বলটা প্রয়োগ করছে সেই বলটা হচ্ছে এফ। তাহলে আমরা আবার বলছি যে আমরা কি বলছি যে এখানে হচ্ছে একটা ক্যাপিটাল কিউ আধান রয়েছে, সেই ক্যাপিটাল কিউ আধান থেকে স্মল আর দূরত্বটা আধান রয়েছে স্মল কিউ, এবং এই ক্যাপিটাল কিউ স্মল কিউ আধানের উপরে যে বলটা প্রয়োগ করছে, যে কুলম্বীয় বলটা প্রয়োগ করছে বা যে স্থিরতারিক বলটা প্রয়োগ করছে তার মানটা হচ্ছে এফ। তাহলে ক্যাপিটাল কিউ, স্মল কিউ এবং এফ এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, এদের মধ্যে আমাদের একটা সম্পর্ক প্রতিষ্ঠা করে দেখতে হবে যেটা কুলম্বের সূত্রের সঙ্গে সাদৃশ্য তার কোনো সাদৃশ্য রয়েছে কিনা। তাহলে আমরা জানি A = Q × E, অর্থাৎ E = F/Q, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী কোন একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বলকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা জানি ক্যাপিটাল কিউ আধান দ্বারা স্মল কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল হচ্ছে F, তাহলে ক্যাপিটাল কিউ দ্বারা কোন একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বল হচ্ছে F/স্মল কিউ, যাকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E বলে জানি। তাহলে E = হচ্ছে F/Q। তাহলে F = স্মল কিউ, E এর মান কত? 1/4πε ক্যাপিটাল কিউ r²। তাহলে 1/4πε ক্যাপিটাল কিউ স্মল কিউ r²। তাহলে F প্রপোর্শনাল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ r²। এই যে বলের এই রূপটা কুলম্বের সূত্রের F প্রপোর্শনাল টু q1 q2 r² এর সঙ্গে অভিন্ন। তাহলে এটা আমরা বলতে পারি যে গাউসের উপপাদ্য, এই দেখেন হচ্ছে গাউসের উপপাদ্য, এটা হচ্ছে কুলম্বের সূত্র। তাই এটা দুজন সমতুল্য আমরা প্রতিষ্ঠা করতে পারলাম। এবার গাউসের উপপাদ্য এবং কুলম্বের সূত্রের মধ্যে কোনটি উৎকৃষ্ট? এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন হলেও এর উত্তরটা কিন্তু তুলনামূলক জটিল। কুলম্বের সূত্র তার আলাদা রূপ আছে, আবার গাউসের উপপাদ্য তার একটা ভিন্ন রূপ আছে। দুটোর মধ্যে আমরা কখনোই সেভাবে তুলনা করতে পারি না। কিন্তু যখন একটা সূত্র থাকে সেই সূত্র দুটোকে প্রয়োগ করার যে শর্তগুলো, কোনটার ক্ষেত্রে শর্তগুলো বেশি সহজ, কোনটার ক্ষেত্রে শর্তগুলো বেশি কঠিন, তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি কোনটা উৎকৃষ্ট এবং কোনটা তুলনামূলক কম উৎকৃষ্ট। দুটোই উৎকৃষ্ট সূত্র, তার মধ্যে কোনটা বেটার সেটা আমরা এখানে আলোচনা করছি। যাই হোক, কুলম্বের সূত্র যখন আমরা প্রয়োগ করেছিলাম তার ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করার দুটো শর্ত ছিল যে অবশ্যই আধানগুলোকে বিন্দু আধান হতে হবে এবং আধানগুলোর মধ্যে দূরত্বটা নিয়ন্ত্রণ দূরত্বের থেকে কম হতে হবে।
সরি বেশি হতে হবে, নিউক্লিয় দূরত্বের কম দূরত্বে কিন্তু কুলম্বের বলটা বা কুলম্বের সূত্রটা প্রযোজ্য হয় না, সেক্ষেত্রে নিউক্লিয় বল প্রযোজ্য হয়। তাই নিউক্লিয় দূরত্বের থেকে বেশি দূরত্বেই কুলম্বের সূত্রটা প্রয়োগ করতে হবে। এবার আসি গাউসের উপপাদ্যে। গাউসের উপপাদ্যের সবথেকে বড় গুণটা হচ্ছে যে গাউসের উপপাদ্যে যে আধানের কথা বলা হচ্ছে সেই আধানগুলোকে বিন্দু আধান হতে হবে সেরকম কোথাও বলা নেই, অর্থাৎ আধানগুলো সুষমভাবে বণ্টিত হতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমি গাউসের উপপাদ্য যখন প্রয়োগ করব আমাকে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে এবং গাউসীয় তলের মধ্যে মোট যে পরিমাণ আধান থাকবে, অর্থাৎ গাউসীয় তল মোট যে পরিমাণ আধানকে আবদ্ধ করবে তার উপরে নির্ভর করবে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কেমন হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আধানকে বিন্দু আধান বা কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ হওয়ার মত কোনো শর্ত নেই। তাহলে গাউসের উপপাদ্যটা এই দিক থেকে প্রয়োগ করা সহজসাধ্য, ফলে গাউসের উপপাদ্য কিন্তু আমরা তুলনামূলক উপযুক্ত বলে বলতে পারি। এছাড়াও গাউসের উপপাদ্যে সুষমভাবে বণ্টিত অবস্থাতেও আমরা কোন পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি। এছাড়া স্থির তড়িতের অনেক সমস্যা, যেখানে আধানগুলো কোন একটা বিস্তৃত মাধ্যমের মধ্যে সুষমভাবে বণ্টিত হয়ে যাচ্ছে, সেই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রয়োগ করা তুলনামূলক কঠিন হয়ে যায়। এখানকার কনসিডারেশনটা আনতে হয় যে আধানগুলো বা সমস্ত আধানই কোন একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আছে, কিন্তু গাউসের উপপাদ্য প্রয়োগ করার সময় কিন্তু এই ধরনের কোনো বিশেষ স্বীকার্য আমাদের ধরে নেওয়ার প্রয়োজন হয় না। তাই আমরা বলতে পারি যে গাউসের উপপাদ্য এবং কুলম্বের সূত্রের মধ্যে গাউসের উপপাদ্য তুলনামূলক বেশি উৎকৃষ্ট। তবে দুটি সূত্রেরই নিজস্ব গুরুত্ব রয়েছে। এবার আমরা আসি তড়িৎ ফ্লাক্সের একক ও মাত্রা। আগে আমাকে জানতে হবে যে তড়িৎ ফ্লাক্সের রাশিমালাটা কি ছিল। তড়িৎ ফ্লাক্সের রাশিমালা ছিল ফাই ইকুয়াল টু Q by epsilon। phi equal to Q by epsilon, বা আমরা বলতে পারি phi equal to E into A, কারণ E equal to ছিল phi by A, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে তড়িৎ ফ্লাক্সের যে ঘনত্ব তাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে E equal to হচ্ছে phi by A। তাহলে এই দুটো জায়গা থেকে আমরা খুব সহজে তড়িৎ ফ্লাক্সের একক ও মাত্রা নির্ণয় করতে পারি। যা দুটো সূত্রে প্রয়োগ করা যায় আমি তোমাদের দুভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে phi equal to Q by epsilon এর প্রয়োগটা করে দিই। দেখো আমরা জানতাম F equal to 1 by 4 pi epsilon capital Q small q by r square। তাহলে F equal to 1 by 4 pi Q by epsilon small q by r square। তাহলে capital Q by epsilon equal to F into r square by Q into 4 pi। 4 pi কোনো একক বা মাত্রা নেই, তাই তার সেরকম কোনো গুরুত্ব নেই। আমাকে মূলত এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে তারই একক এবং মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে এককটা প্রথমে করি। কি দাঁড়াচ্ছে? F। F মানে হচ্ছে নিউটন মিটার স্কয়ার, আর এখানে কুলম্ব। তাহলে তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। ওকে, এছাড়াও আমরা হচ্ছে একটু এটাকেও একটু মডিফাই করতেই পারি, একে অন্য একটা রূপেও আনতে পারি যে নিউটন এবং হচ্ছে কুলম্বকে যদি আমি ভেঙে নিই তাহলে আমি কি পাচ্ছি। দেখো দেখো নিউটন, নিউটন মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার স্কয়ার। কুলম্ব মানে কিউ মানে আইটি, আই মানে অ্যাম্পিয়ার, টি মানে হচ্ছে সেকেন্ড। তাহলে হয়ে গেল অ্যাম্পিয়ার সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো? কেজি মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1। এটাও কিন্তু একটা অল্টারনেটিভ একক। এবার আমরা আসি হচ্ছে মাত্রাতে। তাহলে এবার আমরা মাত্রা নির্ণয় করি। ডাইমেনশন অফ phi by epsilon সমান সমান ডাইমেনশন অফ f into r square by q। দেখো 4 pi এর মাত্রা নেই, তাহলে তাকে লিখলাম না। তাহলে বলের মাত্রা কি?
ml e to the power minus 2 l square by I t, তাহলে কি দাঁড়ালো m l to the power 3 t to the power minus 3 I to the power minus 1। দেখো এর সঙ্গে এটা কিন্তু একদম মিলে যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম একক এবং মাত্রা। ঠিক অন্যভাবে একটু যদি বলি তাহলে আমরা কি জানি, পাই ইকুয়াল টু ই ইন্টু এ, ই মানে হচ্ছে আবার এল বাই কিউ ইন্টু এ। এবার আসছে একক, নিউটন মিটার স্কয়ার কুলম্ব, মানে নিউটন মিটার স্কয়ার কুলম্ব। অল্টারনেটিভ কি হয়, অল্টারনেটিভ একক একটা রয়েছে, আমরা সেটা একটু দেখে নিই। দেখো নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব, তাকে আমি কিভাবে লিখতে পারি, নিউটন ইন্টু মিটার পার কুলম্ব। নিউটন ইন্টু মিটার মানে বল ইন্টু সরমান জুল, মিটার বাই কুলম্ব, তাই নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব মানে হচ্ছে জুল পার কুলম্ব ইন্টু মিটার। জুল পার কুলম্ব মানে ভোল্ট মিটার। দেখো ভি ইন্টু এন, ভোল্ট ইন্টু মিটার, এটাও কিন্তু একটা হচ্ছে একক। কার তড়িৎ ক্ষেত্রের একটা ভিন্ন একক, এই এককেও কিন্তু তড়িৎ ক্ষেত্র অনেক সময় আমরা প্রকাশ করেছি। এবার আমরা আসি এর মাত্রা। মাত্রা তো একই হবে, যেভাবে নির্ণয় করি না কেন, এর মাত্রা কিন্তু আমরা পাবো অভিন্ন m l to the power minus 3 t to the power minus 3 I to the power minus 1। তাহলে আমরা তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং এই তিনটে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন। এগুলো তোমরা ভালো করে দেখবে, নোটের মতো করে সুন্দর করে করে নেবে। যদি কোনো সমস্যা হয় আমার সাথে তোমরা যোগাযোগ করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে থেকো।